পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০। ৩ দিনের শোক ঘোষণা, সেনাপ্রধানের জরুরি বৈঠক। ব্রাসেলস হামলার ঘটনায় পুরো ইউরোপকে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান ক্যামেরনের। শোক সমাবেশে অভিবাসী বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। পালমিরা পুনর্দখলে আইএসের বিরুদ্ধে বড় বিজয় বলে মন্তব্য আসাদের। রাক্কা ও দেইর এজ জোরে সামরিক বাহিনীর অভিযান। এবং নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন ট্রাম্প। আইএসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অঙ্গীকার ক্রুজের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। পাকিস্তানের লাহোরে রোববার সন্ধ্যায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দায় স্বীকার করেছে তালেবান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরার। খ্রিস্টানদের ইস্টার সানডে অনুষ্ঠানের জনসমাগম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। রোববার রাতেই সেনাবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন আইএসআই সহ গোয়েন্দা সংস্থার প্রধানরা। পাঞ্জাবের রাজধানী লাহোরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুলশানে ইকবাল শিশু উদ্যান যেন এক মৃত্যুপুরী। খ্রিস্টানদের ইস্টার সানডে উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকায় উদ্যানটিতে ভিড় করে অসংখ্য দর্শনার্থী। এমন সময় সন্ধ্যা ৬টার দিকে পার্কের গেটের কাছে গাড়ি রাখার স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। হতাহত হয় অনেকে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আমি হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এটা বোমা বিস্ফোরণ নাকি অন্য কিছু বুঝে উঠতে পারিনি। ভয়াবহ এই বিস্ফোরণের পরপরই উদ্ধার কাজ ও নিরাপত্তা রক্ষার কাজে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনীও। সেখানে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে একের পর এক আসতে থাকে ক্ষতবিক্ষত দেহ। আমার ছেলে, ওর বয়স মাত্র 22 বছর। আমার বাবা, আমার 2 বছর বয়সী নাতনি, কেউ নেই। আহত বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় শহরের সবকটি হাসপাতালে জরুরি অবস্থা জারির পাশাপাশি চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথাও জানান তারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন। এর তদন্তে গোটা পাঞ্জাব সরকার তৎপর। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা করা প্রয়োজন তাই করা হবে। রোববার রাতে সেনাবাহিনী প্রধান রাহিল শরীফের সঙ্গে জরুরি বৈঠকে বসেন আইএসআই সহ গোয়েন্দা সংস্থার প্রধানরা। শিগগিরই অভিযান শুরুর ব্যাপারে একমত হন তারা। হতাহতদের স্মরণে ৩ দিনের শোক ঘোষণা করেছেন পাঞ্জাব সরকার। হামলার পরপরই এর দায় স্বীকার করেছে তালেবান সমর্থক জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টেলিফোনে হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক গভর্নরকে হত্যার দায়ে মুমতাজ কাদরির ফাঁসি কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে সম্প্রতি তার দেহরক্ষী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়। এর পরিপ্রেক্ষিতে মুমতাজ কাদরির প্রতি সংহতি জানিয়ে রোববার রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে প্রায় 25,000 মানুষ। বিক্ষোভকারীরা দেশে ব্লাসফেমি আইন কার্যকরের পাশাপাশি ইসলাম বিরোধী মন্তব্যকারীদের ফাঁসি কার্যকরের দাবি জানায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেদ করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ব্রাসেলসে জোড়া বোমা হামলার ঘটনায় পুরো ইউরোপকে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। হামলার পর বেলজিয়াম জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত 12 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ব্রাসেলসে অভিবাসী বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত 2 পুলিশ সদস্য। রোববার ব্রাসেলস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে র্যালির আয়োজন করে ব্রাসেলসের মানুষ। ফুল, ব্যানার ও স্মারকলিপি হাতে ব্রাসেলসের মেইন স্কয়ারে জড়ো হয় তারা।
বিশাল এই গণসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাসেলসের রাজপথে ব্যাপক আকারে পুলিশ মোতায়েন করে সরকার। হঠাৎ করেই অভিবাসী বিরোধী স্লোগান দিতে থাকা একদল মানুষ পুলিশের ওপর চড়াও হলে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হয় অন্তত 2 পুলিশ সদস্য। সহিংসতা ছড়ানোর অভিযোগে আটক করা হয় কমপক্ষে 10 জনকে। পুলিশের বক্তব্য, এ ধরনের গণমিছিল নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল। মিছিলটি হঠাৎ করেই সহিংস আন্দোলনের রূপ নেয়। অনেকেই অভিযোগ করছে পুলিশ জলকামান ব্যবহার করে সহিংস আচরণ করেছে, কিন্তু মিছিলে অনেকেই পুরো পরিবার নিয়ে যোগ দেয়। নারী শিশুর সংখ্যাও ছিল অনেক। আমাদের পক্ষে এদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। বেলজিয়ামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে এমন সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ। সবকিছুর একটা সময় থাকে। আমরা এখনো ব্রাসেলস হামলার শোক কাটিয়ে উঠতে পারিনি। এ সময় এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। আন্দোলন করাটা দোষের নয়, কিন্তু এমন সহিংস হয়ে ওঠা মোটেও কাম্য ছিল না। এদিকে ব্রাসেলস হামলার পর দেশ জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে রোববার পর্যন্ত 12 জনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ। শনিবার 3 জনকে আটকের পর রোববার আরও 4 জনকে আটক করা হয়। অভিযান এখন অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এ ধরনের হামলা মোকাবেলায় ইউরোপ সহ গোটা বিশ্বের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাসীরা মানবতার শত্রু। সন্ত্রাসীরা আমাদের মধ্যে বিভাজন চাইছে। ব্রাসেলস হামলার মধ্য দিয়ে শুধু আমাদের জীবনযাপনের উপরই নয়, আমাদের ঐক্যের উপরও আঘাত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের আদর্শ কোনো বিভাজনকে সমর্থন করে না। আমাদের এক হয়ে এই আদর্শকে টিকিয়ে রাখতে হবে। একসঙ্গে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এদিকে ব্রাসেলসে সন্ত্রাসী হামলার 1 সপ্তাহ পরও বন্ধ রয়েছে ইয়াভেন্টেম বিমানবন্দর। কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, বিমানবন্দরের টার্মিনালে বিচার বিভাগীয় কমিটির তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তবে মঙ্গলবারের আগে এই বিমানবন্দর দিয়ে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। প্যারিস ও ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন হামলাকারীদের ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে ইতালির পুলিশ। শনিবার দিজামাল এডিন কোয়ালি নামে ওই ব্যক্তিকে ইতালির দক্ষিণাঞ্চলের বেলিজ্জি থেকে আটক করা হয়। সে আলজেরিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। কোয়ালিকে ধরতে গত জানুয়ারিতে একটি আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। পুলিশের দাবি, অবৈধ অভিবাসীদের ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার মধ্য দিয়ে জঙ্গি তৎপরতার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত কোয়ালি। রোববার ইতালির সালেরনো কারাগারে পুলিশ তাকে জেরা করে বলেও জানা গেছে। সিরীয় বাহিনীর প্রাচীন শহর পালমিরা পুনর্দখলকে আইএসের বিরুদ্ধে বড় বিজয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সরকারি বাহিনীর সাফল্যে আসাদকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরাকে আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করায় স্বস্তি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। পালমিরার পর সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি রাক্কা ও দেইর এজ জোরে অভিযান চালানোর কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ড্রোন থেকে তোলা ছবিতে গত 1 বছর আইএসের নিয়ন্ত্রণে থাকা পালমিরার চিত্র তুলে ধরেছে রয়টার্স। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে অবস্থিত রোমান সাম্রাজ্যের এই শহরটির বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন গুড়িয়ে দিয়েছে আইএস। রোববার পালমিরার জাদুঘরেও তার কিছু চিত্র দেখা গেল। পালমিরা থেকে আইএসকে হটানো সিরীয় বাহিনীর বড় সাফল্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আইএস নির্মূলে মার্কিন জোটের রণকৌশলকে ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি। সিরীয় বাহিনী পালমিরা দখলে নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদকে টেলিফোনে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সেনাবহর প্রত্যাহার করা হলেও রুশ সেনারা সিরীয় বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে বলে আসাদকে নিশ্চয়তা দিয়েছেন পুতিন। পেসকভ বলেন, রাশিয়ার বিমান বাহিনীর সহযোগিতা ছাড়া পালমিরা দখল অসম্ভব ছিল বলে টেলিফোন আলাপে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। পালমিরা পুনরুদ্ধারকে শুভ লক্ষণ উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। রোববার জর্ডান সফরে গিয়ে সিরীয় বাহিনীর এমন সাফল্য বিশ্ব ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
ISILs and extremists, the terrorists, they have আইএস মানুষ হত্যার পাশাপাশি হাজার বছরের সভ্যতার নিদর্শন ও গড়িয়ে দিচ্ছে। এগুলো যে দেশে অবস্থিত হোক না কেন তা সারা বিশ্বেরই সম্পদ। সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগ নিদর্শনগুলো পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় তাদের ধন্যবাদ। thousand-year-long heritages. এদিকে আইএসের বিরুদ্ধে সাফল্য আসলেও সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আরো অনেক বাধা অতিক্রম করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সিরিয়ায় সবার আগে আইএসকে পুরোপুরি নির্মূল করতে হবে। এর পাশাপাশি রাজনৈতিক ঐক্য ও পুনর্গঠন নিয়ে ভাবতে হবে আমাদের। ভবিষ্যতে সংসদীয় পদ্ধতি নাকি প্রেসিডেন্ট পদ্ধতির সরকার হবে সে বিষয়টিও ঠিক করতে হবে। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বিষয়ক সংস্থা রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশন রোববার জানায়, পালমিরা পুনরুদ্ধার অভিযানে রুশ বিমানগুলো 40 দফা বিমান হামলা চালিয়ে 117টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময় অন্তত 80 আইএস জঙ্গি নিহত হয় বলেও জানায় তারা। পালমিরার পর সরকারি বাহিনী পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি রাক্কা ও দেইর এজ জোরে অভিযান চালাবে বলে জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে মরুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন শহর পালমিরা। শহরটি কবে নির্মিত হয়েছিল সে সম্পর্কে ঐতিহাসিকেরা একমত হতে না পারলেও এটি 2000 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। বিভিন্ন সাম্রাজ্যের অধীনে থাকার পর প্রথম খ্রিস্টাব্দে পালমিরা শহরটি রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে। এরপর 400 খ্রিস্টাব্দ পর্যন্ত শহরটি উন্নতির চরম শিখরে পৌঁছেছিল বলে জানান ঐতিহাসিকেরা। সে সময় বিভিন্ন সুগন্ধি ও রেশম শিল্প গড়ে উঠেছিল পালমিরায়। এককালের সমৃদ্ধ এই নগরীতে এখনো 2000 বছরের বেশি সময়ের পুরনো মন্দির ও কারুকার্য খচিত স্তম্ভ বিদ্যমান। 2014 সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশে খিলাফত ঘোষণার পর 2015 সালের মে মাসে পালমিরা দখলে নেয় আইএস। এ সময় রোমান সাম্রাজ্যের বেশ কিছু প্রাচীন নিদর্শন গুঁড়িয়ে দেয় জঙ্গি সংগঠনটি। ইউনেস্কো 1980 সালে পালমিরাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। 2014 সালের মার্চে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর আগে প্রতি বছর গড়ে 1.5 লাখ পর্যটক প্রাচীন এই নগরটি ভ্রমণ করতেন। ভ্রমণ পিপাসু ও পুরাতত্ত্ববিদদের কাছে এটি পার্ল অব ডেজার্ট বা মরুর মুক্তা নামেও পরিচিত। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপটি 60 বছর ধরে দখলে রাখার দাবি তাইওয়ানের। অঞ্চলটি পরিদর্শনে প্রথমবারের মতো সাংবাদিকদের আমন্ত্রণ। তুরস্ক ও জর্ডানে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সিরিয়া পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। জর্ডান সফরে বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে গত সপ্তাহে তুরস্কে আত্মঘাতী বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে শত শত ফুটবল প্রেমী। রোববার ইস্তাম্বুলের ইস্তিক্লাল সড়কে নেমে আসে বিভিন্ন দলের সমর্থক, শত শত ফুটবল প্রেমী। গত 19 মার্চ তুরস্কের ইস্তিক্লাল সড়কে আত্মঘাতী বোমা হামলায় 5 জন নিহত ও প্রায় 25 জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করে তারা। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিভিন্ন দলের ফুটবল সমর্থকরা আজ এখানে এক হয়েছে। আমরা আশা করছি আমাদের সংহতি অব্যাহত থাকবে। আমরা কোনো সন্ত্রাসীকেই ভয় পাই না। এখন থেকে দেশের ভালোর জন্য আমরা সব সময় এক হয়ে থাকব। সিরীয় শরণার্থীরা তুরস্কের উত্তর ও জর্ডানের দক্ষিণ দিক দিয়ে ইউরোপের দেশগুলোতে যাতায়াত করছে। সিরিয়ার পার্শ্ববর্তী দেশ হওয়ায় সিরিয়া সংকট সমাধান আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আমরা সিরিয়ায় যুদ্ধবিরতি সমর্থন করি এবং চাই দ্রুতই এই সমস্যার সমাধান হোক। এরই মধ্যে 2 দিনের সফরে রোববার জর্ডানে পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। সেখানে দেশটির বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে জর্ডানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসারের সঙ্গেও আলোচনা করেন তিনি। এ সময় সিরীয় শরণার্থী সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দাভুতোগলু বলেন, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান একই ধরনের সংকটের সম্মুখীন। এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই সিরিয়া সংকটের সুরাহা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন দলের সমর্থকেরা এখানে একটি কথাই বলতে চায়, তা হলো এদেশে কোনো ভেদাভেদ নেই। সবাই আমাদের ভাই, কোনো বিশেষ দল বা ক্লাবের পক্ষ থেকে নয়, বরং দেশের সবাই এক হয়ে আমরা সন্ত্রাসী কার্যক্রমের প্রতি নিন্দা জানাচ্ছি। চলতি বছর রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার বিনিময়ে ইউরোপগামী শরণার্থীদের ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে আঙ্কারা। চুক্তি অনুযায়ী ইউভুক্ত দেশগুলোতে যেসব শরণার্থীরা নাম নিবন্ধন করতে ব্যর্থ হবে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। শিরিন আক্তার, সময় সংবাদ।
সৌদি আরবের প্রস্তাবিত জঙ্গি বিরোধী ইসলামিক জোটের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সৌদির রাজধানী রিয়াদে এই বৈঠকে যোগ দেয় 34টি দেশের প্রতিনিধিরা। গেল বছর ডিসেম্বর মাসে ইসলামিক দেশগুলোর এই জঙ্গি বিরোধী জোটের প্রস্তাব দেয় সৌদি আরব। এর মধ্য দিয়ে বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই জোটের দেশগুলো জঙ্গি দমন ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য, সামরিক সরঞ্জাম আদান প্রদান সহ যৌথ বাহিনী গঠনের মতো বিভিন্ন কর্মকাণ্ড সম্মিলিতভাবে সম্পাদন করবে বলেও প্রস্তাব সৌদি আরবের। আইএস ও আল কায়দার মতো আন্তর্জাতিকভাবে তৎপর জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এক হয়ে লড়াই করবে এই জোট। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের সঙ্গে বন্দি বিনিময় করেছে সৌদি আরব। ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানায়, ইয়েমেনি হাউথি আনসারুল্লাহ মুভমেন্টের 100 বন্দির বিনিময়ে সৌদি আরবের 9 সেনাকে মুক্তি দিয়েছে দলটি। হাউথি আনসারুল্লাহর একজন মুখপাত্র জানান, মানবিক দিক চিন্তা করে সম্প্রতি দুই পক্ষ থেকেই বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। সৌদি সেনাদের ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি। শনিবার ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের এক পূর্তি হয়। এ সময় দেশটিতে অন্তত 8,500 মানুষের প্রাণহানি ঘটে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে ইরান সমর্থিত হাউথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। সন্ত্রাসী সংগঠন আইএস ও আল কায়দার সদস্যদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে 11 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার এ রায় দিয়েছে দেশটির আদালত। কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকা সহ জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়ার অপরাধে গত বছরের অক্টোবরে 41 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে 11 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 23 জনকে 5 থেকে 15 বছরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 6 জনকে অস্ত্র বহন করার অপরাধে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে 7 জনকে খালাস দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্তদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের ওয়ারদাক প্রদেশে আপিল বিভাগের এক জ্যেষ্ঠ বিচারককে গুলি করে হত্যা করেছে জঙ্গি সংগঠন তালেবান। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পার্শ্ববর্তী গজনি প্রদেশের বিচারপতি মোহাম্মদ আনোয়ারকে হত্যা করা হয়। গত কয়েক মাস ধরে আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা জোরদার করেছে তালেবান। এছাড়া দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে তারা। এই অবস্থায় আফগান সরকার ও তালেবানের মধ্যে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা আবারও শুরু করতে আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো জোর তৎপরতা শুরু করেছে। গত 60 বছর ধরে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপটি তাইওয়ানের দখলে রয়েছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অঞ্চলটি পরিদর্শনে প্রথমবারের মতো দেশটির সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো এই দাবি করে তাইওয়ান সরকার। ইতু আবা নামের ওই দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ রক্ষায় প্রায় 1360 মিটার এলাকা জুড়ে পাম গাছ লাগিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে দেশটি। এছাড়াও রয়েছে প্রায় $1000 কোটি জাহাজ ভাঙা শিল্পের ব্যবসা। তাইওয়ান ছাড়াও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়াও দীর্ঘদিন ধরে দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে। এদের মধ্যে সবচেয়ে বেশি অংশের মালিকানা দাবি করে আসছে চীন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। চলমান সামরিক শাসনের বিরুদ্ধে থাইল্যান্ডের পথে পথে চিত্রশিল্পীদের নীরব প্রতিবাদ। দেয়াল চিত্রে ফুটে উঠেছে সন্ত্রাস আর ধ্বংসের চিত্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন। আরেক রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ ওবামা প্রশাসনের পররাষ্ট্র নীতির সমালোচনা করে বলেছেন, নির্বাচিত হলে আইএসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন তিনি। এদিকে সম্প্রতি ট্রাম্প ও ক্রুজ একে অন্যের স্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন তা দেশের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এখন ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ চালাচ্ছেন। সম্প্রতি দুই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ একে অন্যের স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সমালোচনার ঝড় উঠেছে। ট্রাম্পের অভিযোগ, তার স্ত্রী সাবেক মডেল মেলানিয়ার আপত্তিকর ছবি প্রকাশের পেছনে ক্রুজের হাত রয়েছে। ক্রুজের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এবং ক্রুজের স্ত্রীর গোপন সব খবর ফাঁস করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। ট্রাম্প এবং ক্রুজের এমন কাদা ছোঁড়াছুড়ির তীব্র সমালোচনা
সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ দেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। কেরি বলেন, তিনি যে দেশেই যান সবাই তাকে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রে এসব কি হচ্ছে। তবে কেরি যাই বলুন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্রুজ ও ট্রাম্পের পাল্টাপাল্টি বক্তব্য সহসা থামছে না। ক্রুজ তার বিরুদ্ধে গত সপ্তাহে দ্য ন্যাশনাল ইনকোয়ারার পত্রিকায় প্রকাশিত বিবাহ বহির্ভূত সম্পর্কের খবরকে মিথ্যা বলে মন্তব্য করেন। উইসকনসিনে এক সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্পকে ইঁদুরের সাথে তুলনা করেন। দ্য ন্যাশনাল ইনকোয়ারার যে খবর ছাপিয়েছে তার কোনো ভিত্তি নেই। এই খবর ছাপানোর পেছনে ট্রাম্পের হাত রয়েছে, কারণ ট্যাবলয়েডটির মালিকের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইঁদুর হতে পারেন, কিন্তু তার সঙ্গে ইঁদুর বেড়াল খেলায় লিপ্ত হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাকে বলতে চাই, এসব আবর্জনার মতো খবর রাজনীতির অংশ হতে পারে না। তবে ট্রাম্প এবিসি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, এ ধরনের রটনার পেছনে তার কোনো হাত নেই। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন তিনি। উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য যাতে দেশ দুটিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে না হয়, সেজন্য তিনি এ অনুমতি দেবেন। এদিকে রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টেড ক্রুজ বলেন, ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি দুর্বল। নির্বাচিত হলে আইএসকে সমূলে উপড়ে ফেলতে যা যা করার দরকার সবই তিনি করবেন বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে বাম শাসনামলের চেয়ে তৃণমূলের গত 5 বছরের শাসনে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের খড়গপুরে এক জনসভায় একথা বলেন তিনি। এদিকে নির্বাচনী প্রচারে সারদা এবং নারদা কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে রোববার পশ্চিম মেদিনীপুরের শিল্প এলাকা খড়গপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলের কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদী। 34 বছরে যতটা সর্বনাশ হয়েছিল তার থেকে বেশি 5 বছরে হয়েছে। শুনেছিলাম পরিবর্তন হবে, কিন্তু বাংলায় পরিবর্তন হয়নি, হয়েছে দিদির আচরণে। এক সময় রাস্তায় দাঁড়িয়ে লড়াই করার নেত্রীর আচরণ এখন শাহেনশার মতো। একই সঙ্গে মোদী এদিন পশ্চিমবঙ্গের নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট গঠনের সমালোচনা করেন। কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি বাঙালিকে বোকা বানাতে চেয়েছে। কেরালায় তারা একে অপরের পেছনে লেগেছেন আর বাংলায় বন্ধুত্ব করছেন। এদিকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে নির্বাচনী সভায় তৃণমূল নেতৃবৃন্দের সাম্প্রতিক ঘুষকাণ্ডে প্রধান নেতা হিসেবে মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে সমালোচনা করেন বামফ্রন্টের শীর্ষ নেতা সূর্যকান্ত মিশ্র। আপনার এই চিট ফান্ডের যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে জঙ্গলমহল থেকে, আর তার জন্য ওই শাসক দলের তৃণমূলের এমপিরা জেলে আছে, মন্ত্রীরা জেলে আছে, 1 বছরের বেশি জেল থেকে বের করতে পারছে না, মুখ্যমন্ত্রী পারছে না। টাকা পয়সা খেয়েছে, লুট করেছে, এরা জেলে জায়গায় যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে সবগুলো রাজনৈতিক দলই এখন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে। বামফ্রন্ট এবং কংগ্রেস জোটে চলছে যৌথ প্রচারণা। অন্যদিকে বিজেপি ও শীর্ষ নেতাদের এনে নির্বাচনী সভার মাধ্যমে রাজ্য নির্বাচনে চাইছে জয়ী হতে। সময় সংবাদ, কলকাতা। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের 500 সংবাদকর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাঁটাই করা হলেও কাতার থেকেই বেশিরভাগ সংবাদকর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি। আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক জানিয়েছেন, এ সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, তবে এ সিদ্ধান্তকে সঠিক পদক্ষেপ বলেও জানিয়েছেন তিনি। কাতারের সরকারি অর্থায়নে পরিচালিত এই গণমাধ্যমটি 1996 সালে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর 70টি ব্যুরো কার্যালয় রয়েছে। গণতন্ত্রের পথে মিয়ানমারের অগ্রযাত্রাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লেইং। মিয়ানমারে কয়েক দশকের সামরিক শাসনের অবসানের পর দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রোববার রাজধানী নেইপিদোতে বার্ষিক সামরিক প্যারেডে অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক সরকারকে সব ধরনের সহায়তা প্রদান করবে সেনাবাহিনী।
একই সঙ্গে দেশের আইন কানুন মেনে না চলা এবং বিভিন্ন সময়ে সেনা অভ্যুত্থানের চেষ্টাই গণতন্ত্রের পথে সবচেয়ে বাধা উল্লেখ করে এগুলো প্রতিরোধ করা গেলে গণতন্ত্রের পথে মিয়ানমারের অগ্রযাত্রা সমুন্নত থাকবে বলেও জানান মিন অং লেইং। He stressed that the military will safeguard the country, take care of the people, and assist the government in implementing steady development. The National League for অর্থ আত্মসাতের অভিযোগে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কয়েকশো সমর্থক। রোববার রাজধানী কুয়ালালামপুরে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান, নাজিব রাজাককে অপসারণের দাবিতে প্রয়োজন হলে তারা দেশটির সুলতানের কাছে আবেদন করবেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে দ্বন্দ্ব থাকার পরও এই বিক্ষোভের সমর্থন জানিয়েছেন দেশটির কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে গেল বছরের জুলাই থেকে নাজিব রাজাককে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সৌদি আরবের রাজ পরিবার থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এ অর্থ পাঠানো হয়েছে বলে জানান নাজিব রাজাক। যুক্তরাষ্ট্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 4 জন। শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলাবামার অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। সিএনএন জানায়, রোগী বহনকারী ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে নিহত হন রোগীসহ হেলিকপ্টারটির 4 আরোহীর সবাই। ইউরোকপ্টার AS350 নামের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। spinning out of control before crashing in New Mexico. Lake Dillon Fire and Rescue tells me that when they got on scene, the আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 12 সেনা নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি আদ্রার ও রিগান শহরের মাঝামাঝি এলাকায় টহল দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্তের কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। এ ব্যাপারে সামরিক বাহিনীর একটি তদন্ত দল কাজ করছে। আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে জানা গেছে। মরুভূমি এলাকায় জঙ্গিদের ওপর নজর রাখতে হেলিকপ্টার ব্যবহার করে দেশটির সামরিক বাহিনী। নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী রটারদাম থেকে সন্দেহভাজন এক উগ্রপন্থী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডাচ পুলিশ। 32 বছর বয়সী ওই ফরাসি ফ্রান্সের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ফ্রান্স সরকারের পক্ষ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ডাচ গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে দ্রুত ফ্রান্স সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ডাচ কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী অভিবাসীদের সাহায্য করতে যারা ব্যর্থ হচ্ছেন তাদের প্রতি নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার স্টার সানডে উপলক্ষে রোমে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। এ সময় বিশ্বজুড়ে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে পোপ বলেন, ভালোবাসা দিয়ে এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। ভাষণে সিরিয়ায় চলমান সংঘাত বন্ধের জন্যও প্রার্থনা করেন তিনি। যুদ্ধ বন্ধে আগামী মাসে অনুষ্ঠেয় শান্তি চুক্তি সফল হবে বলেও আশা প্রকাশ করেন এই ধর্মীয় গুরু। নানা কর্মসূচির মধ্য দিয়ে আয়ারল্যান্ডের স্বাধীনতার 100তম বার্ষিকী উদযাপন করেছেন দেশটির জনগণ। রোববার রাজধানী ডাবলিনের কিলমেনহ্যাম গাউলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট মিখাইল ডি হিগিনস। আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী 16 জন নেতার মধ্যে 14 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এই জায়গাটিতে। 1916 সালের এই দিনে স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের ঘোষণা দেন দেশটির স্বাধীনতাকামী নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয় প্রায় 4000 সেনা সদস্য। কুচকাওয়াজ প্রদর্শনী দেখতে আয়ারল্যান্ডের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ। মেক্সিকোর পুয়েবলা শহরের পোপোকাতেপেতি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার সকালে রাজধানীর মেক্সিকো সিটি থেকে 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ওই আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই ও গ্যাস প্রায় 2000 মিটার উচ্চতায় ছেয়ে যায়। আগ্নেয়গিরির চারপাশের 12 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সাধারণ জনগণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে 2000 সালে আগ্নেয়গিরিটি থেকে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়। সে সময় প্রায় 40,000 লোককে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। মেক্সিকোতে প্রায় 3000 আগ্নেয়গিরি থাকলেও এর মধ্যে মাত্র 14টি সক্রিয়। সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রায় 2 বছর ধরে চলছে সামরিক শাসন।
আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর মতে দেশটিতে মুক্ত মত আর বাক স্বাধীনতার জানালা এখন অনেকটাই বন্ধ। এই অবস্থায় সেখানকার শিল্পীরা সেনা শাসনের বিরুদ্ধে অভিনব পন্থায় তাদের সৃজনশীলতা দিয়ে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি দেখা যায় একজন চিত্রশিল্পী রাস্তার পাশে দেয়ালে ছবি আঁকছেন। দূর থেকে দেখলে একে ৮-১০টা সাধারণ দেয়াল চিত্রের মতো দেখালেও আসলে এ ছবির রয়েছে অন্য উদ্দেশ্য, অন্য মানে। অসীম ছদ্মনামের শিল্পী বললেন, প্রতিটি ছবির মধ্য দিয়ে রূপক অর্থে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। মুরগিটা যে ভাঙা স্পিকারটা ধরে আছে সেটা হচ্ছে গণমাধ্যম। একটু খেয়াল করলেই বুঝবেন যে স্পিকার দিয়ে সে কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে তার চোখে মুখেও ভয় ফুটে উঠেছে। আমাদের অবস্থা এখন অনেকটা এরকমই। অদূরে একটি আর্ট গ্যালারিতে চলছে চিত্র প্রদর্শনী, যেখানে দেখানো হয়েছে শুধু থাইল্যান্ড নয়, সারা পৃথিবী জুড়ে চলমান সন্ত্রাস আর ধ্বংসের রূপ। সামরিক জান্তাই আমাদের প্রতিবাদী করে তুলেছে। আমাদের নিজেদের মত প্রকাশ করতেই হবে, কারণ এই অবস্থা বেশি দিন চলতে পারে না। ব্যাংককেরই একটি বারে সম্প্রতি অনুষ্ঠিত হয় দিস ইজ নট এ পলিটিক্যাল অ্যাক্ট শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রী জিরাউদ বললেন, জেনারেল প্রেউথের শাসনামলে যারা রহস্যজনকভাবে গুম হয়ে গেছেন তাদের নিয়েই তার এই আয়োজন। গণতান্ত্রিক কিংবা সামরিক যে কোনো সরকারের আমলেই হোক, একটি সভ্য দেশের নাগরিকরা প্রত্যেকেই নিজস্ব মতবাদ প্রকাশ করে থাকে। আশা করি স্বৈরাচারী কোনো শাসকের অধীনে আমরা থাকবো না। 2014 সালের 22 মে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ক্ষমতা দখল করেন জেনারেল প্রেউত চেনোচা। একই বছর 31শে জুলাই জাতীয় আইনসভা, যেটির সদস্য বেশিরভাগই সেনা কর্মকর্তা, তাদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হন তিনি। ক্ষমতা গ্রহণের পরই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা না করতে গণমাধ্যমকে হুঁশিয়ারি দেন। এছাড়া কোনো সাংবাদিক সরকারি বিবৃতি না মেনে খবর প্রকাশ করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন প্রেউত। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০। ৩ দিনের শোক ঘোষণা, সেনাপ্রধানের জরুরি বৈঠক। ব্রাসেলস হামলার ঘটনায় পুরো ইউরোপকে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান ক্যামেরনের। শোক সমাবেশে অভিবাসী বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। পালমিরা পুনর্দখলকে আইএসের বিরুদ্ধে বড় বিজয় বলে মন্তব্য আসাদের। রাক্কা ও দেইর এজ জোড়ে সামরিক বাহিনীর অভিযান। এবং নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন ট্রাম্প। আইএসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অঙ্গীকার ক্রুজের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।